আর কে নারায়ণের বিখ্যাত ছোট গল্প অ্যান অ্যাস্ট্রোলজিস্ট ডের জগতে সবাইকে স্বাগত। চলুন আজ আমরা এই গল্পটা নিয়ে একটু নাড়াচাড়া করি। এটা এমন এক মানুষের গল্প যার পুরো জীবনটায় তার পরিচয়, তার পেশা সবকিছুই একটা মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু ভাবুন তো, কি হয় যখন সেই লুকিয়ে রাখা অতীত হঠাৎ করে একদিন সামনে এসে দাঁড়ায়? গল্পের একেবারে মূলে কিন্তু একটাই প্রশ্ন, কিভাবে একজন সাধারণ মানুষ, যার কিনা তারা নক্ষত্র নিয়ে বিন্দুমাত্র জ্ঞান নেই, সবাইকে এটা বিশ্বাস করিয়ে ছাড়ে যে সে ভবিষ্যৎ পড়তে পারে? দারুণ ব্যাপার, তাই না? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। তো এই জ্যোতিষীর সাফল্যের প্রথম ধাপই ছিল নিজেকে একটা রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা। এমন একটা আবহ তৈরি করা, জ্ঞানের এমন এক মায়াজাল বোনা, যাতে মানুষ প্রশ্ন করার আগেই তার উপর বিশ্বাস করতে বাধ্য হয়। আর এই মায়াজালটা সে তৈরি করত কি দিয়ে জানেন? খুব সাধারণ কিন্তু দারুণ কাজের কিছু জিনিসপত্র দিয়ে। যেমন ধরুন, 1 ডজন কড়ি, হিজিবিজি নকশা আঁকা একটা কাপড়, কিছু তালপাতার লেখা। এগুলোই তাকে একটা রহস্যময় চেহারা দিত। তার ওপর কপালে ছাই আর সিঁদুরের টিপ, আর মাথায় একটা জাফরান রঙের পাগড়ি। ব্যাস, এই সাজ পোশাকই মানুষকে টানত আর তার কথায় বিশ্বাস করতে সাহায্য করত। শুধু সাজগোজই কিন্তু সব না, তার বসার জায়গাটাও ছিল একেবারে, যাকে বলে, পারফেক্ট। টাউন হল পার্কের একটা কোলাহলপূর্ণ কোণ, যেখানে সবসময় একটা আলো আঁধারি খেলা চলত। এদিক ওদিক থেকে আসা আবছা আলো, মানুষের ভিড়, চেঁচামেচি, সব মিলিয়ে এমন একটা ধোঁয়াটে পরিবেশ তৈরি হতো, যেটা তার এই মিথ্যার কারবার চালানোর জন্য একদম আদর্শ ছিল। কিন্তু এই যে এত রহস্য, এত আয়োজন, এর আড়ালে আসল সত্যিটা কি? চলুন এবার ওই পাগড়ির পেছনের গল্পটা জানা যাক। আর আসল সত্যিটা হলো, সে তারা নক্ষত্র বা জ্যোতিষশাস্ত্রের জও জানত না। এই বিষয়ে তার জ্ঞান আর তার কাছে আসা সাধারণ খাদ্যেদের জ্ঞানের মধ্যে কোনো তফাৎ ছিল না। তার আসল ক্ষমতা জ্যোতিষশাস্ত্রে ছিল না, ছিল মানুষকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার দক্ষতায়। এখানেই ধারণা আর বাস্তবতার ফারাকটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, খদ্দেরা তার চোখে দেখত যেন ভবিষ্যতের আলো ঠিকরে পড়ছে, কিন্তু আসলে সেই চোখে ছিল খদ্দের খুঁজে বেড়ানোর চেষ্টা। তারা ভাবত লোকটার না জানি নক্ষত্র জগৎ নিয়ে কত জ্ঞান, কিন্তু আসলে পুরোটাই ছিল মানুষের সমস্যা বোঝার ক্ষমতা আর কিছু চালাক অনুমান। পুরোটাই ছিল একটা পারসেপশনের খেলা। তাহলে প্রশ্ন হলো, সে সফল হতো কিভাবে? তার একটা বাঁধা ধরা পদ্ধতি ছিল, যেটা জ্যোতিষশাস্ত্রের ওপর নয়, বরং মানুষের সাইকোলজির ওপর নির্ভর করে চলত। প্রথমে সে ক্লায়েন্টকে প্রায় 10 মিনিট ধরে কথা বলতে দিত। এতেই সে সারির তথ্য পেয়ে যেত। তারপর সেই তথ্যের ওপর ভিত্তি করে কিছু সাধারণ কথাবার্তা বলতো, যা কম বেশি সবার জীবনেই খাটে। আর শেষে এমনভাবে চরিত্র বিশ্লেষণ করত যে মানুষ শুনে একেবারে গলে যেত। তো তার এই সাজানো গোছানো মিথ্যার দুনিয়ায় সবকিছু বেশ ভালোই চলছিল। কিন্তু একদিন সন্ধ্যায় এমন একজনের আবির্ভাব হলো, যাকে বলা যায় তার অতীতের এক জীবন্ত ছায়া। বহু বছর ধরে যে অপরাধ বোধ সে বয়ে বেড়াচ্ছিল, সেই অপরাধ বোধই যেন মানুষ হয়ে তার সামনে এসে দাঁড়াল। আর সেই লোকটা এসেই তাকে একেবারে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল। তার প্রথম প্রশ্নটাই ছিল, তুমি নিজেকে জ্যোতিষী বলো? ব্যাস, এই একটা প্রশ্নই যেন তার সাজানো মিথ্যার পৃথিবীতে প্রথম একটা বড় ধাক্কা দিল। আর এখান থেকে গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে গেল। এরপর দুজনের মধ্যে একটা বাজি লেগে গেল। আগন্তুক বলল, যদি জ্যোতিষীর কথা ভুল প্রমাণ হয়, তাহলে তাকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। জ্যোতিষীও পাল্টা চাল দিল, বলল, উত্তর ঠিক হলে তাকে 8 আনা দিতে হবে। কিন্তু আসল শর্তটা ছিল আরও কঠিন। যদি জ্যোতিষী ভুল বলে, তাহলে তাকে দ্বিগুণ টাকা দিতে হবে। এটা কিন্তু তার জন্য একটা বিশাল ঝুঁকি ছিল, যা তার সবকিছু শেষ করে দিতে পারত। বাজি তো না হয় হলো, কিন্তু আসল নাটকটা শুরু হলো ঠিক তার পরেই। আগন্তুক একটা চেরুট ধরালো, আর সেই দেশলাইয়ের ক্ষণিকের আলোয় জ্যোতিষী লোকটার মুখটা স্পষ্ট দেখতে পেল। আর মুখটা দেখার সঙ্গে সঙ্গেই তার বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। মনে হলো তার সাজানো পৃথিবীটা এই বুঝি ভেঙে পড়ল। সে এতটাই ভয়ে পেয়ে গিয়েছিল যে সঙ্গে সঙ্গে বাজি থেকে সরে আসতে চাইল। লোকটাকে তার পয়সা ফেরত দিয়ে বলল, এই নিন আপনার পয়সা, আমি এসবে নেই। তার গলার স্বরে ছিল স্পষ্ট আতঙ্ক, বাঁচার জন্য একটা মরিয়া চেষ্টা। কিন্তু আগন্তুক তাকে ছাড়ার পাত্র ছিল না।
সে জ্যোতিষীর হাতটা খপ করে ধরে বলল, এখন আর পালানোর পথ নেই। চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ। যা বলার বলতে শুরু করো। জ্যোতিষী তখন বুঝল সে একেবারে ফেঁসে গেছে। পালানোর আর কোনো রাস্তা খোলা নেই। আর এই চরম বিপদের মুহূর্তেই জ্যোতিষী তার সবচেয়ে বড় চালটা চালল। সে বুঝতে পারল এখন বাঁচার একটাই উপায়, তার সেই গোপন জ্ঞানকে কাজে লাগানো। এই মুহূর্তে তার কথাগুলো আর ভবিষ্যৎবাণী থাকল না, হয়ে উঠল তার নিজের অতীত জীবনের স্মৃতি। জ্যোতিষী তখন তার শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলায় প্রথম কথাটা বলল, তোমাকে তো মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল। এটা কোনো ভবিষ্যৎবাণী ছিল না, ছিল একটা বাস্তব ঘটনা। আর এই এক কথাতেই পুরো খেলাটা ঘুরে গেল। শিকার নিজেই শিকারী হয়ে উঠল। এরপর সে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলল, তোমার বুকে একবার ছুরি চালানো হয়েছিল, তাই না? আগন্তুক তো অবাক। সে নিজের বুকে সেই ক্ষতের দাগটা দেখাল। তার বিশ্বাস বাড়তে শুরু করল, আর জ্যোতিষীর হাতে খেলার নিয়ন্ত্রণও চলে আসতে শুরু করল। আর সব শেষে সে এমন একটা কথা বলল যার অন্য কারোর জানার কথাই নয়। আর তারপর তোমাকে কাছের একটা কুয়োর মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। ব্যাস, এই কথাটা শোনার পর আগন্তুকের মনে জ্যোতিষীর ক্ষমতা নিয়ে আর বিন্দুমাত্র সন্দেহ রইল না। এবার জ্যোতিষী তার শেষ আর সবচেয়ে বড় চালটা চালল, একটা নিখুঁত মিথ্যা। সে আগন্তুকের সেই শত্রুর ব্যাপারে ভবিষ্যৎবাণী করল। সে 4 মাস আগেই অন্য এক শহরে মারা গেছে, তুমি তাকে আর কোনোদিনও দেখতে পাবে না। এই একটা মিথ্যা কথা দিয়ে সে শুধু নিজের জীবনই বাঁচান না, আগন্তুককেও চিরদিনের মতো নিজে জীবন থেকে দূরে সরিয়ে দিল। আগন্তুক চলে যাওয়ার পর জ্যোতিষী যখন বাড়ি ফিরল, তার মনটা অনেকটাই শান্ত। আর সেই রাতে অন্ধকারের নিস্তব্ধতায় সে তার স্ত্রীর কাছে একটা গোপন কথা খুলে বলল। এমন একটা কথা যা বলার পর তার বুকের ওপর থেকে বহু বছরের এক বিশাল পাথরের বোঝা নেমে গেল। আসল সত্যিটা তাহলে কি? সে আসলে কোনো জ্যোতিষী না, সে একজন পলাতক আসামি। বহু বছর আগে নিজের গ্রামে সে একজনকে খুন করার চেষ্টা করেছিল, আর সেই অপরাধবোধ আর ধরা পড়ার ভয়ে থেকেই সে পালিয়ে এসে এই জ্যোতিষীর জীবন বেছে নিয়েছিল। সে তার স্ত্রীকে বলল, জানো, আমি এতদিন ভাবতাম যে আমার হাতে একজনের রক্তের দাগ লেগে আছে। সে স্বীকার করল, আর যে লোকটা এসেছিল সে আর কেউ নয়, তারই শিকার। আর আজ সে জানতে পেরেছে যে লোকটা বেঁচে আছে। এই সত্যিটা জানার পর তার বহু বছরের অপরাধবোধ যেন এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেল। সে আজ সত্যি সত্যি মুক্ত। গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা বেশ গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যে মিথ্যাটা একটা জীবন বাঁচিয়ে দিল আর একজনের বুকের ওপর থেকে বহু বছরের একটা মানসিক বোঝা নামিয়ে দিল, সেই মিথ্যাটা কি একটা মানুষকে খুন করার চেষ্টার মতো মারাত্মক অপরাধের বোধকে সত্যিই মুছে ফেলতে পারে?